গ্লোবালাইজেশনের সব থেকে মানে খোলা বাজারে অর্থনীতির সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানে এখানে পার্টি হচ্ছে, এখানে রিজিওনাল পার্টি, তার টাকার ফান্ডিং আসছে, টাকা ঢুকছে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ থেকে, ঠিক আছে, বিমান সংস্থা ইয়েও দিচ্ছে, আবার সেখান থেকে টাকাও তারা তুলে নিচ্ছে। মানে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে তারা মনে হয় ওই এন্ট্রিটাও ঠিক মতো, ওই কাঁচা পাকার কাজটাও ঠিক মতো করতে পারেনি। মানে কোন কোন জায়গা থেকে ঢোকানো, ভারতবর্ষে তো কোনো রুট খুঁজে পায়নি, ওই জন্য বাইরে থেকে করেছে। এত কেসে জর্জরিত আছে পিসি ভাইপো, আমার মনে হয় ইনভেস্টিগেটিং এজেন্সি ঘাবড়ে গেছে কে কার আগে গিয়ে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট তো হবেই, সময়ের অপেক্ষা, কাকে ওই চট্টর মারছে দুদিন পরে কামড়ে টামড়েও দিতে পারে। ওই জন্য আমার মনে হয় ওনার সামনে যারা যাবেন র্যাবিস ভ্যাকসিন নিয়ে যাওয়াটাই ভালো। আপনার তো জেল তো হবেই, প্লাস আপনি যা ভাঙচুর করে সরকারি সম্পত্তি নষ্ট করবেন সেটা আপনার প্রপার্টি থেকে রিয়েলাইজ করা হবে। তো এতদিন জানতো ম্যাক্সিমাম 2-3 মাস জেল খেটে আমি বেরিয়ে চলে আসবো, আবার গর্বের সাথে আমি আবার সবকিছু করব। আর আগের মুখ্যমন্ত্রী সবাইকে বীর টির এই সমস্ত আখ্যা দিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে অবস্থায় উম, চলে এসেছিল, এই গুন্ডা দমন আইন যদি কার্যকর না হতো পশ্চিমবঙ্গকে ঠিক করা যেত না। আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন কেন এতটা প্রয়োজন হয়ে পড়েছিল? এই আইন পুরনো আইনে কি সংগঠিত অপরাধ বা গুন্ডারাজ দমন করা সম্ভব হচ্ছিল না? কোথায় ফাঁক ছিল দাদা? দেখুন, তিনটে জিনিস আছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গে যে 15 বছর গুন্ডা রাজের যে মানে কালচার, সেটা একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। কারণ আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি মুখ্যমন্ত্রিত্ব পদে জয়েন করার পরে ভবানীপুর থানা থেকে গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে এসেছিলেন কথা বলে যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি। তো সেদিন থেকে বার্তাটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এখানে আইনের শাসন চলবে না, গুন্ডারাই এখানে শাসন করবে। আর তাদের মাথায় হাত কার রয়েছে? স্বয়ং মুখ্যমন্ত্রী। 2 নম্বর হচ্ছে যে এতদিন ধরে আহ এরা কি জানতো, ম্যাক্সিমাম পুলিশকে উম, যদি আসেও পুলিশকে মারধর করবে, পুলিশ খাটের তলায় লুকাবে, কখনো ফাইলের পিছনে লুকাবে, থানার ভিতরে লুকাবে, বা কারো বাড়ি গিয়ে লুকাবে। এবং এর জন্য কিন্তু সংগঠিত ভাবে এরা জানতো এক দুজন যদি অ্যারেস্টও হয় দিনের দিন বেল পেয়ে যাবে, না হলে সর্বোচ্চ 2-3 দিন কি ম্যাক্সিমাম 15 দিন 1 মাস পরে এরা বেরিয়ে আসবে। এদের এগেনস্টে এদের কোনো আইনের শাসনের প্রতি ভয় ডর সব উঠে গিয়েছিল। 3 নম্বর, এদের পিছনে ফান্ডিং থাকতো এ সমস্ত কাজকর্ম করার জন্য, বিদেশি ফান্ডিংও থাকতো, এবং লোকালি এরা বিভিন্ন জায়গা থেকে এই সাপোর্ট সিস্টেমটা পেত। এই জন্য এরা এই জায়গায় গিয়ে পৌঁছেছিল। দেখবেন নতুন গুন্ডা দমন আইনে যে যে প্রভিশন গুলো নেওয়া হয়েছে, বা এই যে স্পোরাডিক ওয়েতে পুরো আহ, ছড়িয়ে দেওয়া হিংসা, তারপরে যদি আপনি গন্ডগোল করেন সেই ইনফরমেশন আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসে, তিনি কি ব্যবস্থা নিতে পারেন। 3 নম্বর, সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যে আপনার তো জেল তো হবেই, প্লাস আপনি যা ভাঙচুর করে সরকারি সম্পত্তি নষ্ট করবেন সেটা আপনার প্রপার্টি থেকে রিয়েলাইজ করা হবে। তো এতদিন জানতো ম্যাক্সিমাম 2-3 মাস জেল খেটে আমি বেরিয়ে চলে আসবো, আবার গর্বের সাথে আমি আবার সবকিছু করব। আর আগের মুখ্যমন্ত্রী সবাইকে বীর টির এই সমস্ত আখ্যা দিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে অবস্থায় উম, চলে এসেছিল, এই গুন্ডা দমন আইন যদি কার্যকর না হতো পশ্চিমবঙ্গকে ঠিক করা যেত না। ফলে এটা একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক সময় নেওয়া হয়েছে। দেবাশিসা, একজন প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে এই আইন পুলিশের হাতে ঠিক কতটা বাড়তি ক্ষমতা দেবে বলে আপনি মনে করছেন? সবচেয়ে বড় ক্ষমতা দেবে, প্রশাসন চালাতে খুব মানে সহজ হয়ে যাবে। সাধারণ প্রশাসন বা পুলিশ প্রশাসনের উপরে যদি কেউ অনাস্থা আপনার না থাকতে পারে, আপনি বিক্ষোভ প্রদর্শন করতে পারেন শান্তিপূর্ণ উপায়ে বা কোর্টে যেতে পারেন, কিন্তু আপনি তাদেরকে অ্যাটাক করবেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করবেন, সরকারি অফিসারদের মারধর করবেন, পুলিশের উপর অ্যাটাক করবেন, প্যারামিলিটারি ফোর্সের উপর অ্যাটাক করবেন, এই সিস্টেমটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর যারা এই এত সাহস আর কেউ নেবে না, এক তো জেল এবং
জিরো টলারেন্স নীতিতে আমরা এগোচ্ছি। আর ২ নম্বর কথা, ওই প্রপার্টি সিজ করার যে ক্ষমতা, যে ইডির যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা এবার পুলিশকেও দেওয়া হয়েছে। ফলে ল অ্যান্ড অর্ডার আমার ধারণা 90% সাবসাইড করে যাবে এবং দীর্ঘদিন ধরে যে কালচার তৈরি করা হয়েছে সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। দেবাশিস দা, রাজ্যের কোন ধরনের অপরাধী চক্রের রাতের ঘুম উঠতে পারে এই আইনের? জেহাদি বা উগ্রপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে কি এই আইন বড় অস্ত্র হতে পারে বলে মনে করছেন? স্লিপার সেল, জেহাদি মডিউল বা সংগঠিত নাশকতার নেটওয়ার্ক, এদের জন্য কি সত্যিই খারাপ খবর? দেখুন, অর্গানাইজড ক্রাইম যারা করে দীর্ঘদিন ধরে একটা প্ল্যানিং করে, যেটা বললেন যে স্লিপার সেল যে একটা কাজ রয়েছে, জেহাদিরা একটা কাজ করে, এরা কিন্তু একজন একজনের সাথে মিলেমিশে কাজটা করে। একদিনে এই কাজটা হয় না, মানে প্রথম একটা প্ল্যানিং হয়, সেই প্ল্যানিং করার জন্য কিছু লোককে ফিল্ড লেভেলে নামিয়ে দেওয়া হয়, তারা দীর্ঘদিন ধরে একটা বলতে পারেন যে পুরো এলাকায় একটা ন্যারেটিভ তৈরি করে, তারপরে মানুষকে খেপিয়ে তোলে, তারপরে গিয়ে সংগঠিত আক্রমণ করে এবং পিছ থেকে আহ, বলতে পারেন যে জেহাদিরা তৈরি থাকে যে কোনো বড় ঘটনা ঘটানোর জন্য। এই পুরো সিস্টেমটাকে ব্রেক করার জন্য দিস ইজ এ ভেরি গুড ওয়েপন। যারা এর সাথে যুক্ত থাকবেন, যখন মানুষ দেখবে এদের সাথে থাকার জন্য আমাদের কি দুর্ভোগ পোহাতে হচ্ছে, কখনো তারা এই জায়গায় যাবেন না এবং জিহাদিদের পরবর্তীকালে চিহ্নিত করতে অনেক সোজা হবে। কিছু র্যাডিক্যাল ফোর্সেস, কিছু লেফট, আল্ট্রা লেফট, এরা যে ভিতর মানে এই যে সমাজতত্ত্ব, তারপরে ধরুন বুদ্ধিজীবীর মোড়কে কাজগুলো করতো, দে উইল বি আন্ডার সিরিয়াস থ্রেট। মানে এতদিন ধরে বিপ্লব বিপ্লব বিপ্লব, অনেক বিপ্লব হয়েছে, এবারে দেশকে গড়ে তোলার বিপ্লবটা করুন, ঠিক আছে? না হলে দিস ইজ নট দ্য ওয়ে। মানে আপনার সরকার যারা গড়েছে তারা মানুষের ম্যান্ডেট নিয়ে গড়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানুষের যে কষ্টের পয়সা যা তারা যে রোজগার করে সেখান থেকেও ট্যাক্স দিতে হয় এবং সেই ট্যাক্সের থেকে কিন্তু দেশ গড়ার কাজ হয়। তো প্রত্যেকে যারা দেশের জন্য কন্ট্রিবিউশন করছেন, আর আরেক দল সেগুলোকে ভাঙছেন এবং সেটাকে হিংস্র তার আশ্রয় নিয়ে পুরো জিনিসটাকে ড্যামেজ করছেন। তো ফলে দুটো মানুষের মধ্যে তফাৎ আছে, এটা তো মানা যায় না। দেবাশিস দা, এই আইন কি প্রিভেন্টিভ পুলিশিং কে আরো শক্তিশালী করবে? অপরাধ হওয়ার আগে কি ব্যবস্থা নেওয়া সম্ভব? অবশ্যই করবে, কারণ এখানে যদি সেই রকম ইনফরমেশন আসে, এই বিলে রয়েছে কাউকে ১ বছর, মানে বিচারের আগে ১ বছর অবধি তাকে আহ, জেলের মধ্যে রাখার ব্যবস্থা আছে। তো যথেষ্ট এটা এফেক্টিভ হবে। অবশ্যই সঙ্গে এটাও মানে সঠিক ইনফরমেশন হতে হবে, বা কাউকে রাজনৈতিক উদ্দেশ্য দিয়ে নয়, কিন্তু সঠিক একটা কথাই বলতে পারি যে ঠিক সময় যদি এটাকে ঠিক ইনফরমেশন গ্যাদার করে এটার মনিটরিং করা যায় এবং মানে কোর্টকে তার সঠিক তথ্য পেশ করা যায়, যে কোনো মানুষকে ১ বছর পর্যন্ত কিন্তু আরামসে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে রাখা যায়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই ঝামেলা হওয়ার সংখ্যাটা অনেক কমে আসবে। দাদা, বাংলায় যেসব মব ভায়োলেন্স বা সংগঠিত হামলার ঘটনা দেখা গিয়েছে, সেগুলো ঠেকাতে এই আইন কতটা কার্যকর হবে বলে মনে করছেন? এই আইন যথেষ্ট কার্যকরী, কারণ বিগত দিনে পশ্চিমবঙ্গে যেটা কমিউনাল অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ঘটনা ঘটেছে সেগুলো তো সামনে নিউজে আসেনি, এবং একের পর এক ঘটনা ঘটে গেছে রামনবমীতে এবং অন্যান্য বিভিন্ন সময়ে। এবং উম, আপনারা দেখলেন লাস্টে মুর্শিদাবাদের জজেদের ওপরে অ্যাটাক হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করতে গেছিলেন। তার আগে হরগোবিন্দ দাস, তার ছেলে, তো পর পর মানে এত বড় বড় ঘটনা ঘটেছে, ধুলাগড়ে হয়েছে, কোথায় হয়নি, বসিরহাটে হয়েছে, আসানসোলে হয়েছে, একটার পর একটা রায়ট হয়ে গেছে, রানীগঞ্জে হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এইবারে এই গুন্ডা দমন আইন এতটাই ইফেক্টিভ হবে এই সমস্ত আহ, জিনিসকে কন্ট্রোল করতে, আমার মনে হয় মানে অনেক বেশি প্রশাসনের হাত শক্তিশালী হবে।
এবং প্রশাসনও অনেক বেশি সাহস নিয়ে কাজ করতে পারবে। যে সমস্ত পুলিশ অফিসাররা ভয় পেতেন এতদিন যে আমি কোনো অ্যাকশন নিলে উল্টো আমার উপরে অ্যাকশন হয়ে যাবে, পুলিশ পুলিশের হাতে শৃঙ্খল খুলে দেওয়া হয়েছে। পুলিশ এখন শৃঙ্খল মুক্ত, নির্ভয় নির্ভীক হইতে কাজ করে যাবে। দেবাশিস দা, বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ খুনের পর অশান্তির ঘটনায় গ্রেফতার সিপিআইএম নেতা লায়েক আলী। উস্কানি, ভাঙচুর, রাস্তা অবরোধ এবং পুলিশের হামলার অভিযোগে পদক্ষেপ পুলিশের। রাজনৈতিক উদ্দেশ্যে এই গ্রেফতার। লায়েক আলী গ্রেফতার নিয়ে জানালেন সুজন চক্রবর্তী। কি বলবেন? খামোখা কথা নিজেদের এ কথা বলা মানে এক তো হচ্ছে দেশবিরোধী মন্তব্য। যিনি ওখানে রেলের যারা উপরে মানে লাইনের খুলতে গেছিল, ট্র্যাক, ২ নম্বর কথা ওখানে ওই কি বলে রোষের থিওরি দিয়ে একটা মানুষকে, নিরীহ মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো। তো ৩ নম্বর হচ্ছে যে মানুষ খেপানোর কাজ, যেটা মাওয়িস্ট বা আল্ট্রা লেফট যারা বা এই যে সো কল্ড বুদ্ধিজীবী যারা করে থাকে, সমাজে একটা ন্যারেটিভ তৈরি করা হয়, জনরোষ, গণবিক্ষোভ করে একটা মানুষকে লিঞ্চ করে ফেলা হলো। মানে আপনারা কাকে সাপোর্ট করেন? আর দেশ, আর যদি সেদিন ওই রেলের ওপর বা সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, পুলিশের ওপর অ্যাটাক হয়েছে, সেদিন যদি একটা বড় রেল দুর্ঘটনা হতো, সাবোটেজ যেটা করা হয়েছিল, আপনারা কিসের এগেনস্টে লড়াই করেন ঠিক আপনারা নিজেরাও জানেন না। হয় আপনারা ডিরেক্টলি এর মধ্যে ইনভলভড আছেন, আর না হলে আপনারা কিছুই মানে কি করতে চান সেই ব্যাপারটাই পরিষ্কার নয়। একটা কথাই বলতে পারি যে আগে দেশের ভালো করতে শিখুন, দেশকে ভালোবাসতে শিখুন, তারপরে দেশের এগেনস্টে বিপ্লব করবেন। বিপ্লবটা ওই আজাদি ঝুটি হয় যারা বলে। তো আজকে যদি দেশের স্বাধীনতা যদি মিথ্যা হয়, তাহলে আপনারা কি স্বাধীনতা চান? যে চীনকে দিয়ে মানে ভারতকে স্বাধীন করতে? অদ্ভুত অদ্ভুত থিওরি। দেশে থেকে যারা দেশের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা উচিত। আর এই পুরো লায়েক আলী অ্যারেস্ট হওয়ার পরে পুরো আমার মনে হয় পুলিশ এটা নিয়ে অনেক দূরে তদন্ত করবে, সিআইডি, এবং সত্যিকারের কারা কারা যুক্ত এর সাথে এবং কোথা থেকে ইনস্টিগেশন এসছিল, লেফট, আল্ট্রা লেফট এবং র্যাডিক্যালিজম, র্যাডিক্যাল ফোর্সেস, এদের পুরো মানে ইনভলভমেন্টটা সামনে বেরিয়ে আসবে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মামলায় নাম উঠেছে কেইম্যান দ্বীপপুঞ্জের নাম। ক্যারিবিয়ান সাগরের বুকে জেগে থাকা ছোট্ট দ্বীপপুঞ্জ হলো কেইম্যান। আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে, ইডির তরফে জানানো হয়েছে যে প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কেয়ার অয়েল এভিয়েশন এবং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে প্রায় ১৬০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছিল। এমব্রায়ার লেগাসি ৬০০ বিমান, অগুস্তা 109 গ্র্যান্ড নিউ হেলিকপ্টার কেনার জন্য প্রায় ২০২৩ সাল থেকে ২০২৬ সালের মধ্যে নয়া একটি প্রতিষ্ঠানের কাছে ৮২.৯৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছিল। দেবাশিস দা, সেই হেলিকপ্টার কেনার জন্য ২০২৩ সালে কেম্যান দ্বীপপুঞ্জের একটি প্রতিষ্ঠানের থেকে 1.7 মিলিয়ন মার্কিন ডলারের কোলাটোরাল বিহীন ঋণের ব্যবস্থাও করা হয়েছিল। সমাজ মাধ্যমে একটাই প্রশ্ন, আর কবে গ্রেপ্তার হবে পিসি ভাইপো? কি বলবেন? তার আগে একটা কথা বলতে চাই। ওই মনমোহন সিং যখন মাননীয় মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তো গ্লোবালাইজেশনটাকে যে অর্থে করতে চেয়েছিলেন, উনি হয়তো অন্য অর্থে করতে চেয়েছিলেন। গ্লোবালাইজেশনের সব থেকে মানে খোলা বাজারে অর্থনীতির সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানে এখানে পার্টি হচ্ছে, এখানে রিজিওনাল পার্টি, তার টাকার ফান্ডিং আসছে, টাকা ঢুকছে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ থেকে, ঠিক আছে, বিমান সংস্থা দিচ্ছে, আবার সেখান থেকে টাকাও তারা তুলে নিচ্ছে। মানে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে তারা মনে হয় ওই এন্ট্রিটাও ঠিক মতো, ওই কাঁচা পাকার কাজটাও ঠিক মতো করতে পারেনি। মানে কোন কোন জায়গা থেকে ঢোকানো, ভারতবর্ষে তো কোনো রুট খুঁজে পায়নি, ওই জন্য বাইরে থেকে করেছে। আর ২ নম্বর কথা, এত কেসে জর্জরিত আছে পিসি ভাইপো, আমার মনে হয় ইনভেস্টিগেটিং এজেন্সি ঘাবড়ে গেছে কে কার আগে গিয়ে অ্যারেস্ট করবে।
অ্যারেস্ট তো হবেই, সময়ের অপেক্ষা। তো কিন্তু অ্যারেস্ট হলে এরা বেরোবে কবে সেটা বলাটা খুব শক্ত। সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি বা প্রতিচ্ছবিটা কেমন হয়ে গিয়েছে আপনি দেখেছেন? উনি যাকে তাকে থাপ্পড় মারছেন, উনি কি আর নিজের মধ্যে নেই? ওনাকে আমি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলি না, পশ্চিমবঙ্গের মূর্খমন্ত্রী ছিলেন। তো তার মূর্খমন্ত্রীর কি ভাবমূর্তি থাকতে পারে, যার নিজের সব থেকে কাছের লোকেরাই তাকে ছেড়ে চলে গেছে। এবার তিনি তো কাকে ওই চট্টর মারছে, দুদিন পরে কামড়ে টামড়েও দিতে পারে। ওই জন্য আমার মনে হয় ওনার সামনে যারা যাবেন, র্যাবিস ভ্যাকসিন নিয়ে যাওয়াটাই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। হ্যাঁ, না কামড়ে দিলে কখনো জলাতঙ্ক হয়ে যেতে পারে, অসুবিধা। আহ, বিকাশ ভট্টাচার্য এনকাউন্টার নিয়ে তিনি বলছেন, যারা এটা বলছেন তারা তো সেই মধ্যযুগীয় ইসলামী শাসন ব্যবস্থাকে সমর্থন করছেন, অর্থাৎ হিন্দুত্ববাদীদের বিধে রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এই ইসলামিক কালচারটাকে কিছু কিছু হিন্দুত্ববাদীরা এখানে চালু করার চেষ্টা করছে, এটি অত্যন্ত বিপজ্জনক। কি বলবেন, বাংলায় জঙ্গি দাওয়াই শুরু হতেই কেন বিরোধীদের গেল গেল রব? আপনি বারুইপুরের এই এনকাউন্টার সমর্থন করেন? উনি তো অনেক প্রাজ্ঞ আইনজীবী, অত্যন্ত এফিশিয়েন্ট। উনি অনেক কেস জীবনে, মানে ওনার এই দক্ষতা সম্পর্কে কোনো মানে দক্ষতা প্রশ্নাতীত। একটা কথাই বলতে পারি যে ব্যাপারটা তো এনকাউন্টার নয়, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে পুলিশ কেন, যে কোনো সংবিধান বা আইন বা সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট রয়েছে সেক্ষেত্রে যে কোনো সাধারণ মানুষের আত্মরক্ষার তাগিদে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে। যদি সেরকম পরিস্থিতি হয়, পুলিশের থেকে যদি বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকেই অ্যাটাক করতে চায়, তো পুলিশ কি তাকে মানে নিজে মরার জন্য বা তাকে ফুল চন্দন দেওয়ার জন্য বা গোলাপ ফুল দেওয়ার জন্য ওয়েট করবে? নিশ্চয়ই নয়। একটা কথাই বলতে পারি যে এনকাউন্টার শব্দটা কেন আসছে বুঝতে পারছি না। আত্মরক্ষার তাগিদে পুলিশ গুলি চালিয়েছে, তার সেটারও নিয়ম মাফিক সিআইডি তদন্ত করছে। তার অবশ্যই হিউম্যান রাইটস কমিশনেও তার রিপোর্ট জমা দেবে। ফলে এই কথাগুলো যেগুলো বলা হচ্ছে, আমার মনে হয় ওনার মতো প্রাজ্ঞ আইনজীবী না বলা উচিত। এবং এটা তো টেররিস্টদের সাথে লড়াই হচ্ছে না যে আমি এনকাউন্টার হিসাবে ইয়ে করব। তো পুলিশ তার আইনের মধ্যে থেকেই তার অ্যাকশন নিয়েছে। এক্ষেত্রে এর বাইরে কোনো বলার মতো কোনো জায়গা নেই। সেটাও শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। কলকাতা বিমানবন্দরের ভিতরে মসজিদে নামাজ আদায় আপাতত বন্ধ। আগামী সোমবার পর্যন্ত কেউ মসজিদে ঢুকতে পারবে না, কারণ হিসেবে বলা হচ্ছে যে যে রাস্তা দিয়ে দ্বিতীয় রানওয়ের কাছে ওই মসজিদে যেতে হয়, বর্ষায় সেই রাস্তার হাল খারাপ, তা সরানো হবে। তাই আপাতত প্রবেশ নিষেধ। কি বলবেন, কিরকম কি ইম্প্যাক্ট পড়বে? দেখুন, যে কোনো কলকাতা বিমানবন্দরের রানওয়েটাকে অনেক বাড়ানো হয়, সেক্ষেত্রে যে অন্তরায় রয়েছে সেটাকে যদি ক্লিয়ার না করা হয়, তো এক্ষেত্রে কলকাতা বিমানবন্দরে অনেক যদি রানওয়েটা বাড়ে, সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতীয় মানে আন্তর্জাতীয় এবং আন্তররাষ্ট্রীয় মানে বিমান চলাচল করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রতিকূলতার জন্য হয়নি। অবশ্যই সেই জায়গাটাকে আমার মনে হয় বিমানবন্দর বা স্কুল, কলেজ, এই সমস্ত হসপিটাল, কোনো প্রতিষ্ঠানের সামনেই মন্দির, মসজিদ কিছুই থাকা উচিত নয়। এই জায়গা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গাকে এখান থেকে বার করে রাখা উচিত। আগের সরকার ধর্মীয় কারণে বা ভোট ব্যাংকের কারণে এটা করেনি। এটা সময় এসছে এই জায়গা থেকে পার্মানেন্ট সলিউশনে আসা। আহ, এ প্রসঙ্গে মসজিদ ইস্যুতে উত্তেজনা নয়, শান্তির ডাক দিলেন প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আগে ধমকাতো, এখন নরম নরম কথা বলছেন কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারী। কি বলবেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন আদ্যপ্রান্ত কমিউনাল ব্যক্তি। প্রচুর কমিউনাল যে ঘটনা ঘটেছে তাতে ওনার ভূমিকা রয়েছে, এবং কোনোদিন হয়তো তদন্ত হয়নি, তদন্ত হলে তো উনি অবশ্যই জেলে যেতেন। তো ওনার কথা শুনে এগুলো মিষ্টি কথায় ভুলে না যাওয়াই ভালো। একটা কথা বলি, এরাই যেভাবে পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে উত্তেজিত করেছে এবং জামাত থেকে আরম্ভ করে বিভিন্ন আহ, ইসলামী গ্রুপকে, র্যাডিক্যাল গ্রুপকে এখানে ইনভাইট করে নিয়ে এসছে, এদের এগেনস্টে ভালোভাবে তদন্ত হওয়ার দরকার। এরা দেশের শত্রু, এরা কোনো ভালো করতে পারে না। এদের জন্য প্রচুর ল অ্যান্ড অর্ডার রয়েছে। একটা প্রশ্ন রয়েছে, আর এমন দিনেই এই আইনের ওপরে অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো। সিপিএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের আবেদন মেনে
জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। কি বলবেন? সে করতেই পারেন, সেটা অসুবিধার কিছু নেই। তবে এভাবে তো আইন নিশ্চয়ই কি বলবো, যেটা লফুলি পাস হয়েছে সেটা তো কখনো বন্ধ হতে পারে না, এবং লফুলি এবং পুরো সিস্টেমকে মেনে হয়েছে। তো এই জিনিসটা অতি অবশ্যই পাসও হবে এবং কার্যকরীও হবে।